আচার্য স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 9-এর হিস্ট্রি থেকে চ্যাপ্টার 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে তোমাদের যে সমস্ত এখানে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই আমি পার্ট 1 এবং পার্ট 2-এ তোমাদের এই 1 নম্বর চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সামোটিভে হেল্পফুল হবে ভিডিওটা। কারণ ওই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু আর কোশ্চেন হয় না। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু ওই কোশ্চেনগুলোর বাইরে আর কোশ্চেন হয় না। সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেন সেগুলো কিন্তু আলোচনা করে দেওয়া আছে। আর এখানে 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ খাতায় নোট ডাউন করলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। চলো 1 নম্বর কোশ্চেন বলছে টেইলি কি না। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম কিন্তু টেইলি। টেইলি হলো ভূমিকর বা সম্পত্তি কর। এই কর ফরাসিদের সম্পত্তি অনুসারে ধার্য করা হতো, কিন্তু বাস্তবে মধ্যবিত্ত দরিদ্র কৃষকদের এই কর দিতে হতো। আমরা জানি যে তৃতীয় সম্প্রদায়ের মানুষদের কিন্তু এই কর দিতে হতো। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যারা ছিল কি ফরাসি সাধারণ জনগণ, যারা কৃষক শ্রেণীর অন্তর্ভুক্ত। ফরাসি সমাজে প্রায় 67% মানুষ কিন্তু কৃষক শ্রেণীর কিন্তু অন্তর্ভুক্ত, তাদেরই কিন্তু এই কর দিতে হতো, এই টেইলি। ক্যাপিটেশন কি? অ্যান্সার দেখে নেব 2 নম্বর কোশ্চেন। অ্যান্সার দেখো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম কিন্তু ক্যাপিটেশন। ক্যাপিটেশন হলো উৎপাদন কর। ফরাসিদের উৎপাদনের ওপর এই কর ধার্য করা হতো। বাস্তবে যাজক ও অভিজাতরা এই 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 কর প্রদান থেকে কিন্তু অব্যাহতি পেতেন এবং ফ্রান্সের সাধারণ জনগণকে কিন্তু তা দিতে হতো। এই করটাও কিন্তু ফ্রান্সের সাধারণ জনগণ অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের যারা অন্তর্ভুক্ত ছিল তারাই কিন্তু এই কর বহন করত। আর কৃষক শ্রেণীর মানুষদেরই কিন্তু ফ্রান্সের যে করগুলো সেগুলো কিন্তু বহন করতে হতো। চলো ক্যাপিটেশন জানা হয়ে গেল। তারপর 3 নম্বর কোশ্চেন, ভিংটিএমে কি? বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম কিন্তু ভিংটিএমে বা ভাতিয়াম। স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর ধার্য আয়কর বা মূলত কৃষকরা প্রদান করত। মোট আয়ের 5% আয়কর হিসেবে দিতে হতো। অভিজাতরা এই করের কিছুটা প্রদান করলেও যাজকরা কিন্তু এই কর প্রদান থেকে সম্পূর্ণভাবে মুক্তি ছিলেন। যাজক শ্রেণীর সম্প্রদায় যারা হচ্ছে প্রথম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ফরাসি সমাজ ব্যবস্থায়। 1789 খ্রিস্টাব্দে এই কর কিন্তু ফ্রান্সে চালু হয়। চলো 4 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। টাইথ কি? টাইথ হলো ফ্রান্সে প্রচলিত ধর্মকর। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় এই কর দিত চার্চ বা গির্জাকে। উৎপন্ন ফসলের 10% ধর্মকর বা টাইথ হিসাবে কিন্তু দিতে হতো। 5 নম্বর কোশ্চেন, অ্যাসাইনেট কি? তোমরা অবশ্যই এই দাগ নাম্বারগুলো দিয়ে নেবে। 5 নম্বর কোশ্চেন বলছে অ্যাসাইনেট কি না। অ্যাসাইনেট হলো ব্রাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট। সংবিধান সভা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য ফ্রান্সের গির্জার সব ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা অমানত রেখে তার পরিবর্তে যে কাগজের নোট চালু করে তা কিন্তু অ্যাসাইনেট নামে কিন্তু পরিচিত। চলো 6 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? কেন বলেছেন? না, বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে কিন্তু ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় তার কারণটা কি না, ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত। কারণ এই যে করগুলো, এই করগুলোই তো বইতে হতো কাদের? তৃতীয় সম্প্রদায়ের মানুষদের। তার জন্য এই কথা তিনি বলছেন। ফরাসি সমাজের অধিকারভোগী শ্রেণী যাজক ও অভিজাতরা ছিলেন অধিকাংশ জমির মালিক, কিন্তু এজন্য তারা কোনো কর দিতেন না। অপরদিকে অধিকারহীন শ্রেণীর দরিদ্র কৃষকদের সমস্ত কর দিতে হতো। মানে যারা ভাগ চাষি ছিল সেকালে তাদেরই কিন্তু এই করগুলো বহন করতে হতো। আর যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায়কে কিন্তু কোনো কর বহন করতে হতো না, শুধু টাইট দিতে হতো কিছু পরিমাণ। 6 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যায়। রাজনৈতিক কারাগার কাকে বলা হয় এবং কেন বলা হয়? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে বাস্তিল দুর্গ রাজনৈতিক কারাগার হিসেবে কিন্তু পরিচিত ছিল। বিপ্লবের পূর্বে ফ্রান্সে লেতরদা ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে রাজকীয় কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে বাস্তিল দুর্গে আটক করে রাখত বলে একে কিন্তু রাজনৈতিক কারাগার বলা হয়। রাজতন্ত্র বিরোধী মনোভাবে প্রকাশ করার অপরাধে দার্শনিক ভলতেয়ারকেও কিন্তু বাস্তিল দুর্গে আটক করে রাখা হয়েছিল। এবার বলছে লেতরদা কেসে। লেতরদা কেসে নিশ্চয়ই জানি। লেতরদা কেসে কি? বিনা গ্রেপ্তারি পরোয়ানায় কি ফ্রান্সের যে কোনো সাধারণ ব্যক্তিকে কিন্তু জেলে নিয়ে যাওয়া হতো। সেটাই কিন্তু লেতরদা ক্যাসে। আর লেতরদা গ্রেস কি না, যে কোনো ব্যক্তিকে, যে কোনো গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বিনা গ্রেপ্তারি পরোয়ানার জারিতে কিন্তু তাকে ছাড়াও হতো। সেটা ছিল লেতরদা গ্রেস মানে ছাড়া, আর ক্যাসে মানে কি? বন্দি। মনে রাখবে এটা। 7 নম্বর কোশ্চেন কি বলছে, ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়?
না পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরা হলো ইন্টেন্ডেন্ট। তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন, কৃষি, শিল্প, বাণিজ্য, সৈন্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয় তাদের নিয়ন্ত্রণে ছিল। লেফেভর লিখেছেন, নেকড়ে তুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এরাই কিন্তু ইন্টেন্ডেন্ট ছিল। এদের তাই বলা হতো অর্থলোলুপ নেকড়ে। ইন্টেন্ডেন্টদের কি বলা হতো? ফ্রান্স সমাজ ব্যবস্থায় বলা হতো কিন্তু অর্থলোলুপ নেকড়ে বলা হতো। মনে রাখবে এটা। আর এরা কিন্তু সরকারি কর্মচারী ছিল। ইন্টেন্ডেন্টরা কিন্তু সরকারি কর্মচারী ছিল, যারা হচ্ছে কি করতো, ওই ফ্রান্সে কর কর আদায় করতো। 8 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রান্সে প্রথম সম্প্রদায় নামে কারা পরিচিত ছিলেন? না ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায় বা ফার্স্ট এস্টেট নামে কিন্তু পরিচিত ছিল। 1789 খ্রিস্টাব্দে যাজকদের সংখ্যা ছিল 1,20,000 ফ্রান্সের মোট জনসংখ্যার, যা হচ্ছে 1%। 1%-এর কম হয়েও যাজকরা সমাজে ও রাষ্ট্রে খুব প্রভাবশালী ছিলেন। তারা ছিলেন আইনের ঊর্ধ্বে এবং তাদের কোনো প্রকার কর দিতে হতো না। তাদের কিন্তু কোনো প্রকার কর দিতে হতো না। আর ফরাসি মোট জনসংখ্যার 1% ছিল কিন্তু এই যাজক সম্প্রদায়, যেটা হচ্ছে 1,20,000। আর এদের কোনো কর দিতে হতো না। আর এরা ছিল রাজার সবচেয়ে কাছের ব্যক্তি। রাজা এবং রানীর সবচেয়ে কাছের ব্যক্তি ছিল, মানে আত্মীয়রাই ছিল কিন্তু যাজক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাই এদের কোনো কর দিতে হতো না। 9 নম্বর কোশ্চেনটা দেখে নেব। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিল বা থার্ড এস্টেট? না ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট বলতে বোঝাতো যাজক ও অভিজাত ছাড়া সমাজের সমস্ত সাধারণ প্রজাদের। এই সম্প্রদায়ের মধ্যে ছিল বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, দোকানদার, সাকুলোদ ইত্যাদি। থার্ড এস্টেটের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 97%, 97%-এরও বেশি। রাষ্ট্রের প্রায় সমস্ত কর তাদেরই দিতে হতো, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে তারা কোনো সুযোগ সুবিধা পেত না। তাই জন্য এদের কিন্তু বলা হয় সুবিধাহীন জনগণ বা সুবিধাহীন সম্প্রদায়। সুবিধাহীন সম্প্রদায় বলা হয় তৃতীয় সম্প্রদায়কে, আর সুবিধাভোগী সম্প্রদায় বলা হয় প্রথম সম্প্রদায় ও দ্বিতীয় সম্প্রদায়কে, মানে যাজক ও অভিজাতদের। সমাজ ও রাষ্ট্রে এরা ছিল কিন্তু অধিকারহীন শ্রেণী। এই যে অধিকারহীন শ্রেণী। 10 নম্বর কোশ্চেন দেখে নেব। ফরাসি সমাজে বুর্জোয়া কাদের বলা হতো? না ফরাসি সমাজে বুর্জোয়া বলা হতো তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের। এরা ছিলেন বিদ্যা, বুদ্ধি ও ধনবলে বলীয়ান, কিন্তু বংশকৌলীনের অভাবে তারা কিন্তু সমাজ ও রাষ্ট্রে বিশেষ মর্যাদা পেতেন। এরা ছিলেন অধিকারহীন শ্রেণী। বুর্জোয়াদের মধ্যেও 3টি স্তর ছিল: উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া ও নিম্ন বুর্জোয়া। 13 নম্বর কোশ্চেন দেখে নেব। ফরাসি সমাজে সাকুলোদ কাদের বলা হতো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফরাসি সমাজে যেগুলো বলা হচ্ছে সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এইগুলো থেকেই কিন্তু তোমরা 2 নম্বর এবং 3 নম্বরের যে পার্ট কোশ্চেন থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবে। অ্যান্সার দেখে নাও। ফরাসি সমাজে সাকুলোদ বলতে বোঝাতো শহরবাসী থেকে আসা সাধারণ মানুষদের। শহরবাসী থেকে আসা সাধারণ মানুষদের, খেটে খাওয়া নয়, শহরবাসী থেকে আসা এবং খেটে খাওয়া সাধারণ মানুষদের। এর মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি, ভিস্তি, কাঠুরে, চাকর প্রভৃতি। ফরাসি বিপ্লবের সাকুলেরদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপর কোশ্চেনটা দেখে নাও। 14 নম্বর কোশ্চেন। মন্তেস্কু কে ছিলেন? মন্তেস্কু রচিত 2টি গ্রন্থের নাম লেখো। না মন্তেস্কু ছিলেন একজন বিশিষ্ট ফরাসি দার্শনিক। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং রাজার ঐশ্বরিক ক্ষমতার ধারণার বিরোধী। ফরাসি বিপ্লবের পূর্বে তার মতবাদ ফরাসিদের প্রভাবিত করেছিল। মন্তেস্কু রচিত 2টি বিখ্যাত গ্রন্থ ছিল কিন্তু দ্য স্পিরিট অফ লস এবং দ্য পার্সিয়ান লেটার্স। অভিজাত বিদ্রোহ কি? না অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করেন এবং সকল সম্প্রদায়ের থেকে কর আদায়ের উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ঘটনা কিন্তু অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে কিন্তু পরিচিত। এই ছিল তোমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে সমস্ত 2 নম্বর এবং 3 নম্বর যে পার্ট কোশ্চেন হিসেবে থাকে সেই কোশ্চেনগুলো আলোচনা করলাম। এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে এবং খাতায় নোট ডাউন করে নেবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আর একবার টেক্সট বইটা ভালো করে রিডিং পড়ে নিলেই তোমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট। এই পর্যন্ত থাকলো। এরকম ভিডিও নিয়ে আরও আসবো। তোমাদের হিস্ট্রি পুরো সিলেবাসটা কভার করব, আর তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফিটাও কভার করব। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক প্রদান করবে। থ্যাংক ইউ।